এই জেনপাস ইউজি 2026 অ্যাসপিরেন্ট, তোমাদের জেনপাস ইউজি কাউন্সেলিং এর যে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট তা তো ইতিমধ্যেই গতকালকে পাবলিশ হয়ে গিয়েছে এবং আশা রাখছি প্রত্যেককে তোমরা তোমাদের যে সিট অ্যালটমেন্ট স্ট্যাটাস তা চেক করে ফেলেছো। এবং এখানে অনেকের কিন্তু অনেক কিছু ডাউট কোয়ারিজ রয়েছে, লাইক তোমাদের রাউন্ড 1 থেকে রাউন্ড 2 তে কেউ যেতে চাইছো, তো সেক্ষেত্রে কি প্রসিডিওর রয়েছে, এখানে তোমাদের যে পেমেন্ট রয়েছে সেই পেমেন্টটা করতে কাদের হবে কাদের হবে না, তার পাশাপাশি সিট ধরে রাখার কি রয়েছে, নন রেসপন্সিভটা কাদের জন্য অ্যাপ্লিকেবল থেকে আরো যা যা কিছু সারাউন্ডিং ডাউট কোয়ারিজ রয়েছে, তো সমস্তটাই ক্লিয়ার করবো আজকের এই ভিডিওতে। যদিও আমি এর আগের একটা প্রায় 45 মিনিটসের ভিডিওতে আমি তোমাদের ইচ অ্যান্ড এভরি রাউন্ডকে কিন্তু আলাদা আলাদা করে আমি ক্লিয়ার করে দিয়েছিলাম, বাট তারপরেও যদি কারোর স্পেসিফিক্যালি রাউন্ড 1 এর জন্য ডাউটস কোয়ারিজ ক্লিয়ার করতে চাও তো তাদের জন্য এই ভিডিওটা শেষ অবধি দেখবে, প্রত্যেকটা কোশ্চেনের উত্তর এই ভিডিও থেকে পেয়ে যাবে। ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলরেডি সেট করা হবে, কারণ এরকম আরো আপডেটস এই চ্যানেল থেকে তোমরা রেগুলারলি পেতে থাকবে। তবে তার পাশাপাশি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইলে জয়েন হয়ে থাকতে পারো, ওখানেও তোমাদের কাউন্সেলিং রিগার্ডিং বিভিন্ন কিছু ডিসকাশন হয়। আমাদের নার্সিং এবং প্যারামেডিক্যাল দুটো সেপারেট গ্রুপই রয়েছে, তো যে যার অ্যাকর্ডিং জয়েন হয়ে যেতে পারো। লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর প্রথম পিন কমেন্টে তোমরা পেয়ে যাবে। ওকে, দেখো প্রথমত হচ্ছে তোমাদের যে কাট অফ ডাটা কিন্তু অলরেডি রিলিজড হয়ে গিয়েছে। তোমরা wb.nic.in ওয়েবসাইটের থ্রুতে ওয়ার্ড শেয়ার সেকশন থেকে তোমরা চাইলে কাট অফ ডাটা চেক করতে পারো, অফিসিয়াল ডাটা, বা তোমরা যদি চাও কালারফুল ওয়েতে পিডিএফ এ আমি সমস্ত কিছু মানে দিয়ে রেখেছি, এবং এখানে যেগুলো গভর্নমেন্ট কলেজ সেগুলোকে একরকম কালার, এন্ড যে তোমাদের যেটা নার্সিং এর ক্ষেত্রে মা শারদা এবং মাতৃভবন তাদের দুটোকে আলাদা রকম কালারিং করা আছে, প্রাইভেট গুলো তো নর্মাল আছে, অ্যাজ ওয়েল এজ তোমাদের প্যারামেডিক্যাল গুলোর ক্ষেত্রেও কিন্তু তোমাদের সেই সেম ভাবেই কিন্তু সেম ওয়েতেই সাজানো রয়েছে। কে নিউটাকে জাস্ট আলাদা কালারিং করে দেওয়া আছে যাতে তোমরা দেখতে পারো বা বুঝতে পারো। তো এটা যদি কারো দরকার থাকে তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চেক করবে, ওখানেতে আমি লিংক আর সমস্ত কিছু দিয়ে রাখবো, সেখান থেকে পেয়ে যাবে। ওকে, এবার যদি আসি ফার্স্টেই তোমাদের কাট অফ প্রসঙ্গে, যে কেমন গেল। দেখো কাট অফ যতটা এক্সপেকটেশন করেছিলাম হাই যাওয়া ততটা একেবারেই হয়নি, যদিও আমি গতকাল না তার আগের দিন আর কি, মানে ফার্মাসির যেদিন আমাদের অ্যালটমেন্ট রেজাল্ট আসে সেই দিনই মোটামুটি একটা আন্দাজ করে ফেলেছিলাম যে যতটা এক্সপেক্ট করছিলাম হাই যাওয়া ততটা যাবে না, কারণ ফার্মা কাউন্সিলিং এতে একেবারেই তেমন হাই কাট অফ যায়নি, যেমনটা আমাদের বিটেকের ক্ষেত্রে গিয়েছিল, তো যায়নি, এবং এখানে তো সেইভাবে অতটাও যাওয়ার মানে এক্সপেকটেশন ছিল না। বাট এগেন গত বছরের মতন এবছরও এক্সপেকটেশনের বাইরে, গত বছর এক্সপেকটেশন থেকে অনেক হাই উঠে গিয়েছিল, এবার আরো অনেক লোতে চলে গিয়েছে আর কি। বাট যাই হোক, যেমন আমি দেখলাম বিএসসি নার্সিং এর ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি 3000 কিন্তু অলরেডি ক্রস করে গিয়েছে, এবং লাস্ট কলেজ আই থিঙ্ক গেছে মাতঙ্গিনীতে সম্ভবত গিয়েছে। তো যাই হোক না কেন 3000 কিন্তু চলে গিয়েছে। ওকে, সো কাট অফ মোটামুটি ঠিকঠাকই গিয়েছে, এবং মোটামুটি প্রায় প্রত্যেককেই অ্যালটমেন্ট আশা রাখছি পেয়ে গিয়েছো। বাট এরপর কি করবে এগুলো নিয়ে তোমাদের মেন ডাউটস এন্ড কোয়ারিজ। দেখো এক এক করে যদি আমি ক্লিয়ার করি, ফার্স্ট থিং সেটা হচ্ছে তোমাদের এই যে রাউন্ড ওয়ানেতে প্রথম যারা আমি যদি আসি যে সিট অ্যালটমেন্ট আসেনি, মানে কোনো রকম কোনো সিট অ্যালটমেন্ট পাওনি, কোনো সিট আসেনি তোমাদের, সেক্ষেত্রে তাদের কি করবে, তাদের ক্ষেত্রে কিচ্ছু করার দরকার নেই, তোমরা সরাসরি কিন্তু রাউন্ড 2 তে চলে যাচ্ছ, এবং রাউন্ড 2 তে তোমাদের পার্টিসিপেশন অলরেডি হয়ে গিয়েছে ধরে রেখো। বাট এক্ষেত্রে অন্যান্য বছরের তুলনায় এবছরে কিন্তু একটু চেঞ্জেস রয়েছে। কি চেঞ্জেস? তোমার অ্যালটমেন্ট আসেনি, ইটস অ্যাবসলিউটলি ফাইন, বাট তুমি এখানে চাইলে এই রাউন্ড 2 তে দুটো প্রসেসের থ্রুতে তুমি যেতে পারবে। দুটো প্রসেস, একটা কি, একটা হচ্ছে তুমি যে রাউন্ড 1 এর যে চয়েস ফিলিং করেছিলে সেই চয়েস ফিলিংটাকেই তুমি রাখতে চাও, যদি চাও আর কি, যে ওটাই আমার ক্যারি ফরওয়ার্ড হয়ে যাক, আমি কোনো রকম কোনো চেঞ্জ করতে চাই না, সেটা তোমার জন্য পসিবল। বাট যদি কেউ চাও যে তুমি তোমার যে চয়েস ফিলিং লিস্ট যেটা রাউন্ড 1 এর জন্য বানিয়েছিলে সেটাকে মডিফাই করতে, চেঞ্জ করতে, কিছু অ্যাড করতে বা কিছু রিমুভ করতে, এটাও কিন্তু এবছর থেকে পসিবল, যেটা অন্যান্য বছর থেকে কিন্তু হতো না, বা অন্যান্য বছর হতো না তোমাদের ন্যাচারালি অন্যান্য বছর একবার রাউন্ড 1 এ করা মানে ওটাই রাউন্ড 2 তে ক্যারি ফরওয়ার্ড হবে, কোনো চেঞ্জেস হবে না। বাট এবছর থেকে তোমাদের কাছে কিন্তু চেঞ্জ করার অপশনস দেওয়া হয়েছে। ওকে, অ্যান্ড এখানে আমি সাজেস্ট করবো যাদের কোনো অ্যালটমেন্ট আসেনি তারা বরং নতুন কলেজ অ্যাড করবে, কারণ তোমার আসেনি মানে নিশ্চয়ই সেই কলেজটা তোমার মানে সেখানে যা যা সাজিয়েছো তোমার র্যাঙ্কের অ্যাকর্ডিং অতটাও তেমন নয়, তো এক্ষেত্রে রাউন্ড 2 তেও যে তুমি ওই সেম চয়েস ফিলিং এ কোনো অ্যালটমেন্ট পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সো আরো বেটার হয় তোমাদের আরো অপশনস অ্যাড করাটা। তো ডেফিনেটলি আমি এখানে বলবো যেহেতু সুযোগ দিয়েছে নতুন চয়েস ফিলিং তোমরা করবে। ওকে, তো এটা যারা অ্যালটমেন্ট পাওনি তাদের প্রসঙ্গ চলে গেল। বাট মেন যেটা সমস্যা সেটা হচ্ছে যারা অ্যালটমেন্ট পেয়েছো তাদেরকে নিয়ে, তাদের এখানে মেন ঝামেলাটা বা মেন সমস্যাটা। দেখো একদম কোনো চিন্তার কোনো কারণে এক এক করে আমি পুরোটাই আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম জিনিস, তোমাদের যাদের অ্যালটমেন্ট এসেছে তাদের কিন্তু দুটো ভাবে অ্যালটমেন্টটা আসতে পারে, দুটো পসিবিলিটি তাদের হতে পারে। কি কি? একটা হচ্ছে তুমি যে চয়েস ফিলিং লিস্ট সাজিয়েছিলে তার ফার্স্ট চয়েসেই তোমার অ্যালটমেন্টটা চলে এসেছে, ঠিক আছে, ফার্স্ট চয়েসে অ্যালটমেন্ট চলে এসেছে। আরেকটা পসিবিলিটি হতে পারে তুমি যে চয়েস ফিলিং সাজিয়েছিলে তার সেকেন্ড চয়েস, ঠিক আছে, মানে সেই চয়েস ফিলিং লিস্টের সেকেন্ড অর লেটার, মানে 2 নম্বরে কিংবা তার পরের কোনো একটা চয়েসে তোমার অ্যালটমেন্টটা এসেছে, দুটো তোমার পসিবিলিটি হতে পারে। এবার এখানে দুটো পসিবিলিটির ক্ষেত্রে দু রকম জিনিস আছে। কি কি? যদি কারোর ফার্স্ট চয়েসে অ্যালটমেন্ট চলে আসে তো সেক্ষেত্রে সেই স্টুডেন্টটাকে কিন্তু 1000 টাকার যে পেমেন্ট, সেই 1000 টাকার পেমেন্ট কিন্তু তোমাদের করতে হবে, যেটা তোমাদের হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি, তোমাদের পে করতেই হবে। এবং শুধু পে করলেই চলবে না,
ফিজিক্যালি তোমাদেরকে যে ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে, যে কলেজে তুমি অ্যালটমেন্ট পেয়েছো সেই কলেজে ফিজিক্যালি তোমাকে যেতে হবে। কত তারিখের মধ্যে? আমাদের রুলস এর অ্যাকর্ডিং বা আমাদের শিডিউলের অ্যাকর্ডিং 16 তারিখের মধ্যে। বাট তোমরা জানো 15 আগস্ট আমাদের এমনি হলিডে রয়েছে এন্ড 16 আগস্ট সানডের কারণে হলিডে। তো যদি কেউ গভর্নমেন্ট কলেজ পেয়ে থাকো তো এই হলিডে গুলোতে কিন্তু গভর্নমেন্ট কলেজগুলো বন্ধ থাকবে। সো তোমাদেরকে আমি এখানে বলবো অবশ্যই তোমরা এই ডেটটা 16 এর বদলে কিন্তু 14 আগস্ট তোমরা ধরে নেবে, অর্থাৎ 14 আগস্টের মধ্যে তোমাদেরকে কিন্তু এই ফিজিক্যাল ভেরিফিকেশনটা কলেজে গিয়ে করাতে হবে। ওকে, তো ফিজিক্যালি ভেরিফিকেশন করাতে হবে এবং শুধু ফিজিক্যাল ভেরিফিকেশন করালেই হবে না, তোমাদেরকে অ্যাডমিশনটাও কিন্তু নিতে হবে। যা ফিস রয়েছে, প্রাইভেট হলে প্রাইভেট, গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট, যা ফিস রয়েছে ফিস দিয়ে তোমাকে ভর্তি হতেই হবে। যদি তুমি এই প্রসেসটা না করো কি হবে? কিচ্ছু না, তুমি জাস্ট এক্সিট করে যাবে। এক্সিট মিন্স হচ্ছে তুমি টোটালি জেনপাস ইউজি 2026 এর কাউন্সিলিং থেকে তুমি আউট হয়ে যাবে, মানে ফার্দার কোনো রাউন্ডে তুমি পার্টিসিপেট করতে পারবে না। ওকে, তো যাদের ফার্স্ট চয়েস এসেছে তাদের ক্ষেত্রে হচ্ছে এটা ম্যান্ডেটরি জিনিস। ওকে, এটা আশা করি ক্লিয়ার করতে পেলাম। বাট এবার হচ্ছে তোমাদের যাদের সেকেন্ড চয়েস অথবা তার পরের কোনো একটা চয়েসে তুমি অ্যালটমেন্ট পেয়েছো, তোমাদের এক্ষেত্রে কি ব্যাপার রয়েছে দেখো। ফার্স্ট জিনিস হচ্ছে তুমি সেকেন্ড বা তারপরে যেটাতে হও না কেন, তুমি হয়তো সেই কলেজটাতে স্যাটিসফাইড, মানে তুমি আর অন্য কলেজের দিকে যেতে চাইছো না, তুমি ভর্তি হয়ে যেতে চাও। ওকে, সেক্ষেত্রে কি করবে? জাস্ট সিম্পলি তোমাকে এই সেম প্রসেস ফলো করতে হবে, এখান থেকে শুরু করে এই যা প্রসেস রয়েছে এই প্রসেসটা করতে হবে তোমাকে। অবভিয়াসলি এটা 14 আগস্টের মধ্যে, ঠিক আছে? 14 আগস্টের মধ্যে তোমাকে সেম প্রসেস ফলো করে তোমাকে ভর্তিটা কমপ্লিট করে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ডাউটস থাকতে পারে এই পেমেন্টটা নিয়ে, যে আমাদের 1000 টাকায় কি লাগছে। দেখো হ্যাঁ, তোমাদের কাউন্সিলিং নোটিফিকেশনে 5000 রুপিসের কথা বলা হয়েছিল, কিন্তু তোমাদের যে পোর্টাল যেটা রয়েছে ওখানে পোর্টালেতে কিন্তু 5000 রুপিসের পেমেন্ট চাওয়া হচ্ছে না, ওখানে 1000 টাকায় চাওয়া হচ্ছে। তো ওখানে যেটা চাওয়া হচ্ছে সেই অ্যামাউন্টটাই তোমরা পে করবে, ঠিক আছে? ওটাই তোমরা এখানে পেমেন্টটা করবে, ওর বাইরে পেমেন্ট করার কিছু নেই। তো 1000 টাকায় পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করে পরে তোমাদের যা প্রসিডিওরটা রয়েছে সেই প্রসিডিওরটা তোমাদের কমপ্লিট করতে হবে। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে যদি কেউ চাও যে সেকেন্ড অর চয়েস বা লেটার চয়েসে তোমার হয়তো অ্যালটমেন্ট এসেছে এবং তুমি রাউন্ড 2 তে পার্টিসিপেট করতে চাও, তুমি রাউন্ড 2 তে পার্টিসিপেট করতে চাও, এক্ষেত্রে তোমার কাছে বেশ কিছু মানে ওয়ে তোমার কাছে রয়েছে, যে ওয়ে গুলো থ্রুতে তুমি কিন্তু রাউন্ড 2 তে যেতে পারো। কি কি ওয়ে? একটা ওয়ে হচ্ছে তোমার আপগ্রেডেশন, ঠিক আছে? একটা ওয়ে হচ্ছে তোমার আপগ্রেডেশন, এটা একটা তোমার কাছে রাস্তা রয়েছে। আর একটা ওয়ে কি, সেটা হচ্ছে ডিরেক্টলি যাওয়া, সেটা হচ্ছে ডিরেক্টলি তোমার সেকেন্ড রাউন্ডে চলে যাওয়া। দুটো তোমার কাছে কিন্তু এখানে অপশনস বা ওয়ে কিন্তু তোমার রয়েছে। এবার দুটোর মধ্যে ডিফারেন্স দেখো। ডিফারেন্স হচ্ছে আপগ্রেডেশন করে রাউন্ড 2 তে যাওয়া মানে হচ্ছে তুমি যে সিটটা এই রাউন্ডে পেয়েছো সেই সিটটা তোমার কিন্তু বুক হয়ে রইলো, মানে নেক্সট রাউন্ডে তোমার অ্যালটমেন্ট কিন্তু 100% শিওর যে তোমার আসবেই। কি আসবে? হয় তোমার নতুন চয়েস আসবে, আদারওয়াইজ যেটা পেয়েছিলে সেটা আসবে। আরো যদি এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরো তুমি মোট 6টা চয়েস ফিলিং করেছিলে, ঠিক আছে? 6টা কলেজ তুমি সাজিয়েছিলে এবং তোমার হয়তো 4 নাম্বার কলেজটাতে অ্যালটমেন্টটা তোমার এসেছে, ঠিক আছে? সো তুমি যদি আপগ্রেডেশন করে রাউন্ড 2 তে যাও, এক্ষেত্রে কি হবে? তোমার এই যে সিটটা, এই সিটটা কিন্তু তোমার বুকড হয়ে রইলো, অর্থাৎ রাউন্ড 2 তে তুমি 1 2 3 এই তিনটের মধ্যে কোনো একটা কলেজ তুমি হয় পেতে পারো, যদি না পাও সেক্ষেত্রে তুমি 4 নম্বরটা তুমি কিন্তু আবার ফেরত পেয়ে যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। বাট এর নিচের গুলো তুমি আর জীবনে পাবে না, কিন্তু এই একটা সম্ভাবনা তোমার হবে এবং এইভাবে তুমি রাউন্ড 2 তে যেতে পারবে। এটা হচ্ছে আপগ্রেডেশন। আর ডিরেক্টলি মানে কি? ডিরেক্টলি মানে হচ্ছে তুমি রাউন্ড 2 থেকে সরাসরি, সরি রাউন্ড 1 থেকে রাউন্ড 2 তে তুমি সরাসরি চলে যাচ্ছ এবং এক্ষেত্রে তোমার কোনো প্রকার সিট কিন্তু বুক থাকছে না, মানে তোমার নেক্সট রাউন্ডে কিন্তু উপরের দিকের চয়েসও আসতে পারে, এটাও আবার ফেরত আসতে পারে, ইভেন তোমার নিচের দিকের মধ্যেও কিছু আসতে পারে, এন্ড অলসো কোনো অ্যালটমেন্ট নাও আসতে পারে। আপগ্রেডেশন করলে যেমন বললাম 100% শিওর তোমার অ্যালটমেন্ট আসবেই আসবে, বাট তুমি যদি ডিরেক্টলি যাও সেক্ষেত্রে এতগুলো পসিবিলিটি রয়েছে যেটা হচ্ছে কিন্তু তোমার সাথে হতে পারে, ঠিক আছে? তবে এক্ষেত্রে এগুলো তোমার মানে মেন বেসিক জিনিসগুলো। এবার দুটোর ক্ষেত্রেই কিছু ব্যাপার রয়েছে, যেমন তুমি যদি আপগ্রেডেশন করে রাউন্ড 2 তে যাও, মানে এরকম সিটটা ধরে রেখে যেতে চাও, তো সেক্ষেত্রে তুমি যে চয়েস ফিলিং লিস্টটা সাজিয়েছিলে সেই চয়েস ফিলিং লিস্টটা কোনো প্রকার কিন্তু তুমি এডিট করতে পারবে না। মানে তোমার যদি মনে হয় যে তুমি উপরের দিকে, ধরো অনেকের হয় লিস্টটা সাজিয়েছিলে, এখন তুমি তোমার মনে হচ্ছে 1 কিংবা 3 এই দুটোর মধ্যে কোনো একটা হলে কোনো অসুবিধা নেই, বা 4 নম্বরটা যদি ফেরত আসে কোনো সম্ভাবনা নেই, মানে কোনো অসুবিধা নেই। কিন্তু এই 2 নাম্বারটা যদি বাই মিস্টেকলি চলে আসে, তুমি তার থেকে বরং 4 নাম্বারটাই বেশি প্রেফার করবে, মানে যেটা এই রাউন্ডে এসেছে সেটা। তো এইরকম যদি কন্ডিশন হয় সেক্ষেত্রে তুমি যদি চেয়ে থাকো যে আমি তাহলে 2 নাম্বারটাকে রিমুভ করে দেবো লিস্ট থেকে, না, এটা কিন্তু পসিবল নয়, কারণ তুমি আপগ্রেডেশন করছো। আপগ্রেডেশনের ক্ষেত্রে তুমি তোমার চয়েস ফিলিং লিস্টে কোনো প্রকার কোনো চেঞ্জেস তুমি কিন্তু করতে পারবে না, রিমুভ হোক, অ্যাড হোক বা যাই হোক না কেন, তুমি কোনো কিছুই কিন্তু তুমি এক্ষেত্রে করতে পারবে না, কারণ তুমি আপগ্রেডেশন করে যাচ্ছ, ঠিক আছে? তুমি যদি ডিরেক্টলি যাও সেক্ষেত্রে তুমি তোমার চয়েস ফিলিং লিস্টটা চেঞ্জ করতে পারবে। চেঞ্জ মানে কি? তুমি টোটালটাই চেঞ্জ করতে পারবে, তুমি একদম টোটালি তুমি নতুন করে অ্যাড, রিমুভ, অ্যান্ড দেন উপর নিচ যা খুশি তুমি করতে পারো তোমার ইচ্ছা মতন, তুমি কিন্তু সেটা করতে পারবে তুমি যদি ডিরেক্টলি যাও রাউন্ড 2 তে, ঠিক আছে? বাট আপগ্রেডেশন করে গেলে কোনো রকম কোনো চেঞ্জেস তুমি তোমার চয়েস ফিলিং লিস্টে এতটুকু করতে পারবে না। তো তোমাকে এখানে সেই অ্যাকর্ডিং ডিসিশন নিতে হবে যে তুমি আপগ্রেডেশনের জন্য দেবে নাকি যেটা পেয়েছো সেটাতে ভর্তি হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের রাউন্ড 2 থেকে সরি রাউন্ড 1 থেকে রাউন্ড 2 তে যাওয়া এবং যাদের সেকেন্ড
সেকেন্ড অর লেটার চয়েস অ্যালটমেন্টটা এসেছে তাদের জন্য, ঠিক আছে। এবার এর পরেও এখানে বেশ কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমাদেরকে যদি আপগ্রেডেশন করো, মানে আপগ্রেডেশন করে যেতে চাও, অর্থাৎ এই সিটটা বুক করে রেখে উপরের দিকের গুলোর জন্য যেতে চাও, তো সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আপগ্রেডেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে তুমি যদি আপগ্রেডেশন করো, ধরো তোমার নেক্সট রাউন্ডে এই উপরের দিকের মধ্যে কোনো একটা কলেজ চলে এলো, তখন কি হবে, চলে এলে কিন্তু তোমার আর এই সিটটা তুমি ফেরত পাবে না, তখন তোমাকে যেটা এলো সেটার উপরে তোমাকে ডিসিশন মেক করতে হবে যে তুমি ভর্তি হবে না ফার্দার আরো রাউন্ডের জন্য যাবে, ঠিক আছে। বাট 4 নাম্বারেরটা তুমি আর কিন্তু ফেরত তুমি পাবে না, তখন যদি তোমার মনে হয় এর থেকে আগেরটা বেটার ছিল, না, এটা কিন্তু আর পসিবল নয়, ওকে। আর যদি ইন কেস তোমার উপর দিকের কোনোটা না আসে, সেক্ষেত্রে তুমি তোমার এই যে কলেজটা রয়েছে এই চয়েসটা তুমি আবার তোমার কাছে ব্যাক পাবে, ওকে। এবার যদি আছে আপগ্রেডেশনের প্রসেস কি, দেখো আপগ্রেডেশনের প্রসেস হচ্ছে তুমি কি করবে, জাস্ট সিম্পলি পোর্টালে এসে পরে 1000 টাকার যে পেমেন্টটা করবে, কলেজে ফিজিক্যালি ভেরিফিকেশন তুমি করাতে যাবে 14 তারিখের মধ্যে উইথ অল রিকোয়ার্ড ডকুমেন্টস। কি কি ডকুমেন্টস বাগারা রয়েছে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের একটা গুগল ড্রাইভের আমি একটা লিংক দিয়ে দেবো, সেই গুগল ড্রাইভের লিংকের মধ্যে ইচ এন্ড এভরি ডকুমেন্টস এর ফরম্যাট তোমরা ওখানে পেয়ে যাবে, ঠিক আছে। সেটা আপগ্রেডেশনের ফরম্যাট বলো, সেটা তোমাদের আন্ডারটেকিং বলো, সেটা মেডিকেল ফিটনেস ফরম্যাট বলো, ডোমিসিয়াল বলো, তোমাদের গ্যাপ সার্টিফিকেট বলো, অ্যান্টি র্যাগিং বলো, ইচ এন্ড এভরি ডকুমেন্টস এর ফরম্যাট তুমি ওই গুগল ড্রাইভটা থেকে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই চেক করে নেবে। তো তোমাকে কিন্তু 14 তারিখের মধ্যে উইথ অল রিকোয়ার্ড ডকুমেন্টস, কি কি ডকুমেন্টস লাগবে এটাও পিডিএফ কিন্তু ওই ড্রাইভের মধ্যে দিয়ে দেওয়া আছে। তো সমস্ত ডকুমেন্টস, তার পাশাপাশি তোমার একটা ইয়েস আপগ্রেডেশন বলে ফর্ম হয়, সেই ফর্মটা নিয়ে পরে তোমাকে ফিজিক্যালি ভেরিফিকেশন করাতে হবে এবং করে পরে অ্যাডমিশনের বদলে তোমাকে আপগ্রেডেশন করাতে হবে, ওকে। মানে তুমি 1000 টাকা পোর্টালে পে করবে, পে করে কলেজে ফিজিক্যালি ভিজিট করবে, ফিজিক্যালি গিয়ে পরে ইয়েস আপগ্রেডেশন ফর্ম জমা দিয়ে তুমি আপগ্রেডেশন করাবে, বাস। এটা হচ্ছে তোমার প্রসেস। অর্থাৎ আপগ্রেডেশনটা তোমার কোনোভাবেই অনলাইনে কোনো কিছু করা যায় না, আপগ্রেডেশন করানোর জন্য তোমাকে ফিজিক্যালি কলেজে যেতেই হবে, না গেলে তোমার সিটটা কিন্তু বুক হবে না। কেউ যদি মনে করো 1000 টাকাটা দিয়ে দেবো আর ভেরিফিকেশনে যাবো না, আমার সিটটা বুক থাকবে না, এটা কিন্তু নয়। তুমি যতক্ষণ না ফিজিক্যাল ভেরিফিকেশন করাচ্ছ ততক্ষণ তোমার ওই সিটটা কিন্তু বুক থাকছে না, ওকে। সো এই প্রসেসে তোমাকে যেতে হবে তুমি যদি আপগ্রেডেশন করতে চাও, মানে সিটটা যদি তুমি ধরে রাখতে চাও, ওকে। আর যদি কেউ ডিরেক্টলি রাউন্ড টুতে যেতে চাও, তো তাকে কিচ্ছু করতে হবে না, না 1000 টাকা পে করতে হবে আর না ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে হবে, কিচ্ছু করার দরকার নেই, জাস্ট সিম্পলি অপেক্ষা করবে। রাউন্ড টু এর যেদিন আবার তোমাদের নতুন চয়েস ফিলিং এর ডেট আছে, আই থিঙ্ক 18 তারিখ সম্ভবত, তো সেই দিনে আবার পোর্টাল খুলবে, পোর্টাল খুললেই তোমাদের কাছে অপশনস আসবে যে তুমি কি নতুন চয়েস ফিলিং করতে চাও। তো তুমি যদি চাও তো সেক্ষেত্রে ইয়াস সিলেক্ট করে সাবমিট করবে, দেন আবার নতুন চয়েস ফিলিং করবে। যদি বলে যে না আমার রাউন্ড 1 এরটাই ক্যারি ফরওয়ার্ড, তাহলে নো সিলেক্ট করবে, কোনো অসুবিধার কিছু নেই। বাট এই অপশনটা যারা আপগ্রেড করছে তারা পাবে না, কারণ তোমাদের তো আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি তোমরা তোমাদের চয়েস ফিলিং লিস্টে কোনো চেঞ্জেস কিছু কিন্তু করতে পারবে না, ওকে। এবার এই আপগ্রেডেশন প্রসঙ্গে, এই ফিজিক্যাল ভেরিফিকেশনটা তো কলেজে করতে হয়, বুঝিয়ে গিয়েছো, যে কলেজে অ্যালটমেন্ট পেয়েছো সেই কলেজে করতে হয়। এইখানে বেশ কিছু একটা মানে ব্যাপার স্যাপার ঘটে আর কি, বেশ কিছু জিনিস ঘটে যেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে এবং আমি সেটা জানাচ্ছি ভিডিওর শেষ অংশে, ঠিক আছে। মানে বেশ কিছু বলতে পারো স্ক্যাম এর মুখে পড়তে হতে পারে বা বেশ কিছু ট্র্যাপের মধ্যে তোমাদের পড়তে হতে পারে, তো সেগুলো সব কিছুর অ্যাওয়ারনেস আমি তোমাদের দিয়ে দেবো এবং সেগুলোকে কিভাবে ট্যাকেল করা যেতে পারে সেই বিষয়েও টুকটাক ইনফরমেশন আমি তোমাদেরকে দেবো, বাট শুধু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে, ওকে। তো এটা গেল হচ্ছে তোমাদের একটা বেসিক একটা ওভারভিউ, ওকে। নেক্সট এবার যদি আমি তোমাদের আসি বেশ কিছু ফ্যাক্টরের ক্ষেত্রে, কি রকম ফ্যাক্টর, ধরো কারোর তোমার 1 নম্বর চয়েসে অ্যালটমেন্ট এসেছে বা অন্য কোনো নাম্বারের চয়েস সে তোমাদের অ্যালটমেন্ট এসেছে, যেটাই হোক না কেন তোমার ক্যাটাগরি রিলেটেড ইস্যু রয়েছে, ঠিক আছে, তোমার ক্যাটাগরি রিলেটেড ইস্যু রয়েছে, তো সেক্ষেত্রে তোমার জন্য কিন্তু অ্যাডমিশন নেওয়া ম্যান্ডেটরি নয় 1 নাম্বার চয়েসে আসা সত্ত্বেও। কেন কি, আচ্ছা দেখো, প্রথমে একটা জিনিস ক্লিয়ার করি, তোমরা যারা এসসি এসটি বা ওবিসি বা ইডব্লিউএস থেকে বিলং করছো, তোমরা কিন্তু তোমাদের এই ক্যাটাগরিতেও তুমি অ্যালটমেন্ট পেতে পারো, আবার তুমি ওপেনেতেও অ্যালটমেন্ট পেতে পারো, কারণ তোমাদের যে সব ক্যাটাগরি গুলো রয়েছে তারা কিন্তু ওপেনের সিটের জন্য এলিজিবল, ওকে। সো তুমি ওপেনেও পেতে পারো, তুমি তোমার ক্যাটাগরি রিজার্ভেশনও কিন্তু পেতে পারো, যেটা খুশি তুমি হতে পারে। এবার যদি দেখা যায় যে তোমার যে অ্যালটমেন্টটা সেটা তোমার ক্যাটাগরিতে এলো, ঠিক আছে, এসসি তে এসছে অথবা এসটি তে এসছে বা ওবিসি তে এসছে অথবা তোমার ইডব্লিউএস এসছে, কি ক্যাটাগরিতে অ্যালটমেন্ট এসেছে তোমরা তো ওটা অ্যালটমেন্ট যে লেটার রয়েছে যেটা 1000 টাকা পে করার পর ডাউনলোড করতে পারবে, অথবা যে ওভারভিউটা তোমরা দেখতে পাচ্ছ ভিউ সিট অ্যালটমেন্ট রেজাল্টের মধ্যে, সেখানে দিয়ে দেওয়া আছে অ্যালটেড ক্যাটাগরি বলে, ওখানে যদি দেখো তোমার এই ক্যাটাগরির নাম মেনশন আছে তার মানে জানবে তুমি এই ক্যাটাগরিতে সিট পেয়েছো, আর যদি ওখানে ওপেন লেখা থাকে তার মানে জানবে তুমি ওপেন সিট পেয়েছো, ক্যাটাগরিতে সিট পাওনি। তো এতে তোমাদের অত পরীক্ষা নিরীক্ষা করার গবেষণাগিরি করার কোনো দরকার নেই যে আমার এটা কেন হয়েছে এটা কেন হয়নি, হ্যাঁ তার দরকার নেই, যেটা এসেছে তুমি জাস্ট শুরু দেখবে, ওকে। এবার ব্যাপার হচ্ছে ধরো তোমার এখানের মধ্যে কোনো একটা ক্যাটাগরিতে তোমার অ্যালটমেন্ট এসেছে কিন্তু তোমার এখানে কোনো সার্টিফিকেট নেই, মানে এই ক্যাটাগরি তোমার কাছে সার্টিফিকেট নেই, তাহলে কি হবে, কোনো অসুবিধার কিছু নেই, কোনো চিন্তার দরকার নেই। তোমরা যেটা করবে 1000 টাকা যে সিট অ্যাকসেপ্টেন্স ফি রয়েছে 1000 টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফিটা পে করবে, এন্ড 14 আগস্টের মধ্যে তোমরা যে কলেজে অ্যালটমেন্ট পেয়েছো সেই কলেজে ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমরা যাবে, ঠিক আছে, ফিজিক্যালি ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমরা যাবে, ডকুমেন্টস ভেরিফিকেশন যখন করাতে যাবে তখন ওখানে কলেজকে বলবে যে তোমার ক্যাটাগরি সার্টিফিকেট নেই, কলেজ তোমার যে ক্যাটাগরি স্ট্যাটাসটা সেটা যে ক্যাটাগরিতে তুমি বিলং করতে সেটার থেকে তোমাকে কিন্তু ওপেনেতে কনভার্ট কিন্তু করে দেবে, ঠিক আছে, ওপেনে কনভার্ট করে দেবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে তুমি রাউন্ড 1 এ যে সিটটা পেয়েছিলে সেই সিটটা তোমার
ক্যান্সেল করে দেওয়া হবে এবং রাউন্ড 2 তে তোমাকে অ্যাজ এ ফ্রেশ স্টুডেন্ট বা ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে ওপেন ক্যাটাগরি হিসাবে তোমাকে পার্টিসিপেট করানো হবে এবং তুমি রাউন্ড 2 তে তোমার চয়েসফুল ইংলিশ তুমি আবারও চেঞ্জেস বা এডিট কিন্তু তুমি করতে পারবে এবং রাউন্ড 1 এর সাথে তোমার আর কোনো সম্পর্ক থাকবে না। মানে এক কথায় তোমার এখানে তোমার কাছে রাউন্ড 2 টাই হচ্ছে রাউন্ড 1, মানে একদম ফ্রেশ ভাবে পার্টিসিপেট করছো এরকম একটা ব্যাপার। তবে তোমার ক্যাটাগরিটা হচ্ছে ওপেন। ওকে, মানে রাউন্ড 2 তে এবার তোমার ওপেন ক্যাটাগরির অ্যাকর্ডিং তোমার কোনো সিট আসতেও পারে, কোনো সিট নাও আসতে পারে, যেটা রাউন্ড 1 এ পেয়েছিলে সেটাও পেতে পারো, এই যা খুশি হতে পারে, কারণ তুমি তো মানে তোমার ক্ষেত্রে ওটাই রাউন্ড 1, তার মানে বুঝতেই পারছো। তো এটা হচ্ছে একটা ব্যাপার যাদের ক্যাটাগরি সার্টিফিকেট নেই তাদের জন্য। এবার এক্ষেত্রে তোমাদেরকে আমি এটা সাজেস্ট করবো, যাদের ক্যাটাগরি সার্টিফিকেট নেই তারা অবশ্যই এটা চেঞ্জ করবে। এবার আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি আগেই বললাম যে তোমাদের এই ক্যাটাগরি ছাড়া ওপেন ক্যাটাগরিতেও কিন্তু অ্যালটমেন্ট আসতে পারে, ঠিক আছে, ওপেন ক্যাটাগরিতেও অ্যালটমেন্ট আসতে পারে। এবার দেখা গেল তোমার হয়তো ওপেন ক্যাটাগরিতে অ্যালটমেন্ট এসেছে কিন্তু তোমার কাছে সার্টিফিকেট গুলো অ্যাভেলেবেল নেই, মানে সার্টিফিকেট তোমার যদি এই ক্যাটাগরিতে আসতো তুমি সার্টিফিকেট দেখাতে পারতে না, বাট ওপেনেতে এসেছে বলে তুমি বেঁচে গেছো, সার্টিফিকেট দেখাতে হচ্ছে না। এক্ষেত্রে আমি একটা তোমাদেরকে সাজেশন দেবো, সেটা কি, তোমার ওপেনে এসেছে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি এই 1000 টাকা ফি পে করে 14 তারিখের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশনে তুমি যাও এবং ডকুমেন্টস ভেরিফিকেশনে গিয়ে তুমি আপগ্রেডেশনের জন্য অপ্ট করো, ঠিক আছে, আপগ্রেডেশনের জন্য অপ্ট করো, মানে তুমি আপগ্রেডেশন করাও। তার পাশাপাশি কলেজ কর্তৃপক্ষকে বলে দেবে যে স্যার আমার ক্যাটাগরি চেঞ্জটা একটু করে দিন, ঠিক আছে, যে স্যার আমার ক্যাটাগরি চেঞ্জ করে দিন। এবং ক্যাটাগরি চেঞ্জের জন্য তুমি কি হবে, তোমার যা ক্যাটাগরি ছিল সেটা থেকে তুমি ওপেনে কনভার্ট হয়ে গেলে, ঠিক আছে। এবার এতে কি হলো, এই জিনিসটার আর যাদের ক্যাটাগরিতে অ্যালটমেন্ট এসেছে তাদের ক্যাটাগরি চেঞ্জ, দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে যাদের ক্যাটাগরিতেই অ্যালটমেন্ট এসেছে এবং সার্টিফিকেট না দেখাতে পারার জন্য তারা ওপেনেতে কনভার্ট হচ্ছে, তাদের ক্ষেত্রে তারা যে সিটটা রাউন্ড 1 এ পেয়েছে সেটা তাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, কোনো প্রকার বুক থাকছে না সেটা। কিন্তু যারা ওপেনেতে অ্যালটমেন্ট পেয়েছো বাট তোমরা ক্যাটাগরি থেকে বিলং করো এবং সার্টিফিকেট নেই এবং তোমরা সেই কারণে তোমরা ক্যাটাগরি চেঞ্জটা তোমরা করছো, তোমাদের ক্ষেত্রে সিটটা কিন্তু ক্যান্সেল হবে না। তোমাদের ক্ষেত্রে তুমি যে সিটটা পেয়েছো রাউন্ড 1 এ সেটা তোমার জন্য বুকড হয়ে থাকবে, রিজার্ভ হয়ে থাকবে। মানে এক কথায় তুমি আপগ্রেডেশনের যা যা রুলস যা যা নিয়ম আমি একটু আগে বোঝালাম সেগুলো সবই তোমার জন্য অ্যাপ্লিকেবল। মানে নেক্সট রাউন্ডে তুমি এর থেকে বেটার কিছু না পেলে তুমি এটা ফেরত পাবে, বেটার কিছু পেলে আগেরটার ফেরত পাবে না, মানে যা যা বললাম সবকিছু অ্যাপ্লিকেবল, কিন্তু তোমার ক্যাটাগরিটা ওপেন হয়ে গেছে। এবার এইটা কেন করতে বললাম, কারণটা দেখো, কারণ তোমার রাউন্ড 1 এ তোমার ওপেনেতে এসেছে আমি মেনে নিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি আপগ্রেডেশন করতে দিলে। এবার তোমার যে রাউন্ড 2 তে ওপেনেতেই আসবে তার তো কোনো গ্যারান্টি নেই, তোমার তো ক্যাটাগরিতেও আসতে পারে। এবার যদি ইনকেস ক্যাটাগরিতে চলে আসে, তোমার তো সার্টিফিকেট নেই ক্যাটাগরি, তখন তুমি ফেসে যাবে এবং তখন তুমি আর তো আগেরটাতে ব্যাক আসতে পারবে না আপগ্রেডেশনের রুলস এর অ্যাকর্ডিং। তো তখন কিন্তু তোমাকে ওটাতেই যেতে হবে এবং তুমি ক্যাটাগরি সার্টিফিকেট দিতে পারবে না, এন্ড সেই রাউন্ডে তোমার সিট ক্যান্সেল হবে এবং ক্যাটাগরি স্ট্যাটাস তোমার ওপেনে কনভার্ট হবে হয়ে রাউন্ড 3 টা তোমার রাউন্ড 1 এর মতন ট্রিট হবে। এবং অবভিয়াসলি বুঝতেই পারছো তার মানে আর ওই একটা চান্সই তোমার জন্য বেঁচে রইলো। যে কারণে বলছি আমি তোমাদেরকে এই সাজেশনটা দিচ্ছি যে যাদের ওপেনেতে এসেছে বাট সার্টিফিকেট নেই, তোমরা আপগ্রেডেশন করো, কিন্তু তার সাথে ক্যাটাগরি চেঞ্জটাও করে নাও। এতে তোমাদের আপগ্রেডেশনে কোনো ইম্প্যাক্ট করবে না, তোমাদের সিট রিজার্ভ থাকবে, বাট তোমাদের ক্যাটাগরিটা ওপেনে কনভার্ট হয়ে যাচ্ছে। এর জন্য সুবিধা কি, রাউন্ড 2 তে তোমাদের কোনো প্রকার আর অন্য তোমার ক্যাটাগরিতে অ্যালটমেন্ট আসার কোনো সম্ভাবনা নেই, এলে ওপেনেতেই আসবে, না হলে যেটা পেয়েছিলে সেটাই ফেরত পাবে। ওকে, তো এটা একটা আমার পার্সোনাল আর কি সাজেশন বা বলতে পারো ওপিনিয়ন যে তোমরা যেটা করবে। ওকে, তো এটা একটা গেল ক্যাটাগরি সংক্রান্ত বিষয়। এবার হচ্ছে তোমাদের এই যে যা কিছু প্রসেস বলছি না, এগুলো সব কিন্তু তোমাদেরকে ফিজিক্যালি ভেরিফিকেশন করাতে গিয়ে করতে হবে, কোনো প্রকার নিজে বা অনলাইনে কিন্তু এই জিনিসগুলো হয় না, বা অনলাইনে কিন্তু এগুলো হবে না, ঠিক আছে। তো এগুলো চলে গেল। এবার আর তেমন বেশি কিছু তেমন জিনিস নেই। অনেকে কেউ যদি মনে করো আমি এই রাউন্ডের সিটটা ছেড়ে দিই, কোনো অসুবিধা নেই, নন রেসপন্সিভ থেকে নেক্সট রাউন্ডে আমি নতুন চয়েস ফিলিং করবো, করলেই কি আমার তো যেটা এই রাউন্ডে পেয়েছি সেটা তো আমি ওই লিস্টে রাখবো, তো কোনো কিছু যদি না পাই উপরের দিকে আবার এটাই ফেরত পাবো। তো এই যে ভাবনাটা না, এটাও আমি অতটা ভাবতে বলবো না তোমাদেরকে, কারণ এখানেতে তোমাদেরকে ভাবতে হবে তোমার ধরো একটা কোনো কলেজের যে কাট অফ, সে কাট অফ হয়তো গিয়েছে 2000, ঠিক আছে, 2000 হয়তো কাট অফ গিয়েছে কোন একটা কলেজের কোন একটা পার্টিকুলার ব্রাঞ্চের। এবার তোমার র্যাঙ্ক ছিল হয়তো 1900, ঠিক আছে, তোমার র্যাঙ্ক ছিল হয়তো 1900, সেই কারণে তুমি পেয়ে গিয়েছো, কোনো অসুবিধা হয়নি। এবার তুমি নেক্সট রাউন্ডে যে এই কলেজটা আবার পাবে, কিসের জন্য পাবে, যদি এই কলেজের সিট যারা অলরেডি রাউন্ড 1 এ পেয়েছিল তারা যদি সিটটা ছেড়ে দেয় তবেই তুমি পাবে। ওকে, এবার সিট ছাড়ার কি প্রসেস রয়েছে, সিট ছাড়ার ক্ষেত্রে তোমরা কেউ যদি নন রেসপন্সিভ থাকো তো সেক্ষেত্রে তোমার সিটটা চলে যাবে, মানে সিটটা তোমার ছাড়া হয়ে গেল। কিন্তু যারা ছাড়ছে নন রেসপন্সিভ হয়ে, নিশ্চয়ই তাদের র্যাঙ্ক তোমার থেকে বেটার, তাই তো তারা তোমার আগে পেয়েছিল এবং তারা নন রেসপন্সিভ থেকেছে, তাদের থেকে বেটার, তা না হলে তো তারা অ্যালটমেন্টই পেতো না, তোমার থেকে বেটার। এবার তারা যদি এই সিটটা ছেড়েও দেয় তাতেও কিন্তু তাদের কোনো ইম্প্যাক্ট পড়ছে না, তারা যদি নেক্সট রাউন্ডে চয়েস ফিলিং এ এগেন ওই কলেজটা রাখে, তাদের কিন্তু আবার সম্ভাবনা আছে ওই সিটটা পেয়ে যাওয়ার। কিন্তু তোমার কেন সম্ভাবনা নেই, কারণ উপরের দিকের কোনো সিট ফাঁকা হয়নি, ঠিক আছে। এরকম করে সিটগুলো আবার যেমন ছিল তেমনই হয়ে গেল। উপরন্তু যদি ইন কেস এরকম কেস থেকে হয়তো দেখা গেল কেউ একজন তার এমন চয়েস ফিলিং লিস্টটা সাজিয়েছে আর হয়তো ওই কলেজে এলো না, ওই কলেজের বদলে তার উপরের দিকের অন্য একটা কলেজে একটু প্রায়োরিটি বেশি দিয়েছিল, যেটা কাট অফ হয়তো ফার্স্ট রাউন্ডে কম গিয়েছিল, সেটা সে পেয়ে গেছে, তাহলে তার ওই সিটটা ফাঁকা হয়ে গেল। এবার ওই সিটটা তাহলে তোমাদের আবার
পেতে পারতে নেক্সট রাউন্ডে। কিন্তু এখানে তোমাদের ভুললে চলবে না, রাউন্ড 2 তেও কিন্তু আমাদের ফ্রেশ রেজিস্ট্রেশন করা যাবে, ফ্রেশ রেজিস্ট্রেশন করা যাবে, অর্থাৎ নতুন স্টুডেন্টস কিন্তু অ্যাড হবে। এবার নতুন স্টুডেন্ট যারা অ্যাড হচ্ছে তাদের যে র্যাঙ্ক তোমার থেকে বেটার নয় তার তো কোনো গ্যারান্টি নেই, হতেই পারে তোমার থেকে বেটার, এবং তারা যদি ওই সেম কলেজ থেকে একটু প্রায়োরিটি বেশি দিয়ে দেয় তাহলেই কিন্তু সেই যে সিটটা ফাঁকা হলো সেই সিটটা তারা পেয়ে যাবে, অ্যান্ড তোমার এই যে 1900 র্যাঙ্কে আর কিন্তু পাবে না। ঠিক আছে, তো তখন নেক্সট রাউন্ডে ওই পার্টিকুলার কলেজটার কাট অফ 2000 থেকে বাড়ার বদলে 2000 থেকে আরো কমে যাবে। যেমনটা আমাদের এবছর বিটেকের ক্ষেত্রে হয়েছিল, কোনো কোনো কলেজের যাদের কাট অফ হয়তো ফার্স্ট রাউন্ডে 3000 গেছে, সেকেন্ড রাউন্ডে সেটার কাট অফ গেছে 2800, এবং থার্ড রাউন্ডে সেটার কাট অফ গেছে 2500, যেটা অন্য কোনো বছরে কিন্তু হয় না, বাট এবছরে বিটেকের ক্ষেত্রে এটা হয়েছে। এবার এখানেও তো এই সেম ব্যাপারটা হবে কিনা এখন সেটার কোনো গ্যারান্টি নেই, বাট আমি তোমাদেরকে এটা জানিয়ে রাখলাম, যে কারণে আমি এখানে বলে দিচ্ছি যে এমনটা কেউ ভেবো না যে আমি এই রাউন্ডে নন রেসপন্সিভ থাকলে নেক্সট রাউন্ডে অ্যাটলিস্ট এটা অন্তত ফেরত পাবো না, নাও কিন্তু পেতে পারো, কারণ এখানে অনেক কিছু কিন্তু পসিবিলিটি এখানে রয়েছে, তো নাও কিন্তু তুমি ফেরত পেতে পারো। তো সেই মতো ভেবে চিন্তে কিন্তু ডিসিশনটা নেবে, ওকে। আর এই রাউন্ড এই বছরের ক্ষেত্রে তোমাদের এইরকম ব্যাপারটা ঘটবে কিনা সেটার এখন কোনো গ্যারান্টি নেই, এটা বোঝা যাবে বি ফার্মের 18 তারিখে তোমাদের অ্যালটমেন্ট রেজাল্ট দেবে সেকেন্ড রাউন্ডের। বি ফার্মের অ্যালটমেন্টে কি চেঞ্জেস এসেছে, ওরকম কমেছে না বেড়েছে, এই ব্যাপারটা দেখতে হবে, ওইটার উপর ডিপেন্ড করে অনেকটা আন্দাজ করা যাবে যে তোমাদের জেনপাসের ক্ষেত্রে কি হতে পারে, বাড়বে নাকি কমবে, ওকে। বাট কাট অফ খুব একটা তেমন হাই যায়নি, কাট অফটা ঠিকঠাকই গেছে, বরং লোই গেছে ধরা চলা, ঠিক আছে। যেটা এক্সপেক্ট করেছিলাম জেনারেলদের নার্সিং এর প্রায় 2700-800, সেটা 3000 ক্রস করে গিয়েছে, সো অবভিয়াসলি লো গিয়েছে, খুব একটা কাট অফ কিন্তু হাই যায়নি। যাই হোক, তো তোমাদের এই একটা কিন্তু বিষয় ছিল, এরপর আর তেমন কিছু ফ্যাক্টর কিছু তোমাদের নেই। এবার যেগুলো মেন বলার সেগুলো হচ্ছে তোমাদের অ্যাওয়ারনেস সম্বন্ধে, যে কি কি জিনিস তোমাদেরকে ফেস করতে হতে পারে ডিউরিং ভেরিফিকেশন। দেখো, প্রথমত হচ্ছে গভর্নমেন্ট কলেজে যদি কারোর অ্যালটমেন্ট আছে তাদের এরপর যা যা বলবো কোনোটাই তেমন কিন্তু অতটা প্রবলেম ফেস করতে হবে না, কারণ গভর্নমেন্ট কলেজগুলো এই সকল করে না। কারা করে? পরে হচ্ছে আমাদের প্রাইভেট কলেজগুলো, ঠিক আছে, সকল প্রাইভেট কলেজগুলো, তারা কিন্তু এই ডিস্টার্বটা বা এই প্রবলেমগুলো কিন্তু ক্রিয়েট করে। কি কি প্রবলেম? দেখো, এক নাম্বার হচ্ছে তুমি ধরো ভেরিফিকেশন করাতে গেলে তুমি বললে যে স্যার আমি আপগ্রেড করাবো, ঠিক আছে, তো ভালো কথা, তোমাকে সব ডকুমেন্টস চাইবে, বাট ডকুমেন্টস এর ক্ষেত্রে নিশ্চয়ই প্রত্যেককে জানো তোমাদের অল ডকুমেন্টস এর কিন্তু জেরক্স কপি তোমাদেরকে দিতে হবে, সাথে যদি অরিজিনালটা চাই তো অরিজিনালটাও তোমাকে কিন্তু প্রোভাইড করতে হবে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু রুলস। এখানে কি করবে, তুমি অরিজিনালি যে ডকুমেন্টস গুলো দিচ্ছ এর মধ্যে তোমার ডোমিসাইল সার্টিফিকেট রয়েছে, ওকে, তোমার আদার্স যা যা ডকুমেন্টস ক্যাটাগরি সার্টিফিকেট যদি থাকে সেগুলো তোমার রয়েছে। এবার এখানে কি করে, অনেক প্রাইভেট কলেজ আছে না, তোমার কাছ থেকে অরিজিনাল গুলো নিল, এবার এখান থেকে সুটুক করে তোমার যে ডোমিসাইল সার্টিফিকেটটা রয়েছে সেই ডোমিসাইল সার্টিফিকেটটা তারা রেখে দিল, তোমাকে আর ফেরত দিল না, ঠিক আছে। এবার তুমি হয়তো অন্য মানুষ হয়ে গেছো, অত খেয়াল করোনি, তোমার এইচএস মার্কশিট বা এই মাধ্যমিক টাধ্যমিকের যা যা ডকুমেন্ট ওগুলো দিয়ে দিলে, তুমি নিয়ে পরে চলে এলে, ডোমিসাইলটা তুমি অত মনেই পড়লো না, আর ওরাও তো ওটাই চেয়েছিল, বাস। এতে কি হয়ে গেল, তুমি আপডেট করিয়েছিলে, এবার নেক্সট রাউন্ডে তোমার দেখা গেল অন্য কোনো একটা কলেজ পেয়েছো, তখন তুমি ডোমিসাইল খুঁজবে, ডোমিসাইল তুমি পাবে না, তোমাকে আবার ডোমিসাইল বানাতে হবে, যদি না বানাতে পারো ওই কলেজটাতে তুমি ভর্তি হতে পারবে না। আর তখন যদি আবার এই কলেজে এসে যদি বলো যে স্যার আপনাদের ডোমিসাইলটা আপনারা রেখে দিয়েছিলেন, এরা তো বলবো কই আমাদের তো চোখ রাখেন, আমি সব দিয়ে দিয়েছি, তুমি নিয়ে নাও নি কেন, বাস। এতে কি হয়ে গেল প্রবলেমটা, তুমি কিন্তু ফেঁসে গেলে। তো এই জন্য আপগ্রেডেশন করতে গেলে কোনো প্রাইভেট কলেজে এই একটা প্রবলেম কিন্তু ফেস করতে হতে পারে, যেটার জন্য ওভারকাম কিভাবে করবে, যা যা ডকুমেন্টস এর অরিজিনাল তুমি প্রোভাইড করবে, অরিজিনাল ডকুমেন্টস দেবে কলেজকে, ইচ এন্ড এভরি ডকুমেন্টস আবার ফেরত নেবে, তাতে যত ভিড়ই থাকুক, যত তাড়াহুড়োই তাদের থাক, তুমি তোমার ডকুমেন্টস বুঝে শুনে ফেরত নেবে, ওকে। এবার তোমার হয়তো জেরক্স কপি গুলো ওরা জমা রাখতে পারে, ওগুলোর সাথে তোমার কিচ্ছু এসে যায় না, তুমি তোমার অরিজিনাল গুলোর সাথে ব্যাপার, অরিজিনাল গুলো দিলে অরিজিনাল গুলো ফেরত নেবে, যটা দেবে তটা ফেরত নেবে। হ্যাঁ, একমাত্র ইয়েস আপগ্রেডেশন ফর্মটা তারা জমা নিয়ে নিতে পারে, ওটা ফেরত না দিতে পারে, তোমার অ্যালটমেন্ট লেটার যেটা রয়েছে ওটা তারা জমা নিয়ে নিতে পারে, কোনো ফেরত না দিতে পারে, তো এগুলোর ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। বাট বেসিক্যালি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টস গুলো, তোমার জেনপাসের র্যাঙ্ক কার্ড, এবং তোমার যে জেনপাসের র্যাঙ্ক কার্ডটাও হয়তো তুমি বাদ দিয়ে দৃষ্টি ধরতে পারো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডিটেলস এন্ড তোমার ডোমিসাইল সার্টিফিকেট আর ক্যাটাগরি সার্টিফিকেট, এই 4-5টা ডকুমেন্টস কিন্তু অবশ্যই তোমাকে ফেরত নিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু প্রবলেম হবে, এবং এগুলো কিন্তু প্রাইভেট কলেজগুলো করে, ওকে। তো এটা একটা গেল ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে ফিজ নিয়ে, ঠিক আছে, ফিজ নিয়ে তোমাদের একটা কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে। কিরকম ফিজ? আপগ্রেডেশন ফিজ। কলেজগুলো, প্রাইভেট কলেজগুলো এখানে না একটা আপগ্রেডেশন ফিজ বলে একটা ফিজ দাবি করে বিভিন্ন স্টুডেন্টদের থেকে, বেসিক্যালি কিছু কিছু কলেজে, যে 500 টাকা দিতে হবে তবে আপগ্রেডেশন হবে, বা 1000 টাকা বা 2000 টাকা দিতে হবে তবে তুমি আপগ্রেডেশন করতে পারবে, তা নাহলে আপগ্রেডেশন করা যাবে না, এরকম একটা কিন্তু ব্যাপার রয়েছে বেশ কিছু কলেজে। তো এক্ষেত্রে কি করবে বা রুলস কি রয়েছে, দেখো, রুলস এর অ্যাকর্ডিং তোমাদের ফর আপগ্রেডেশন না কোনো প্রকার ফিজ কিন্তু দেওয়ার লাগবে না, একমাত্র 1000 টাকা বোর্ডের ওয়েবসাইটে দিতে হবে, এটা ছাড়া কোনো প্রকার আর কোনো এক্সট্রা চার্জেস, এক্সট্রা ফিজ তোমাদেরকে কিন্তু কলেজকে
দিতে হবে না ফর আপগ্রেডেশন। অ্যাডমিশন হলে দিতে হবে, বাট আপগ্রেডেশনের জন্য দিতে হবে না। বাট এই টাকাটা কলেজ ইচ্ছা করে চায় তোমাকে একটু বিপদে ফেলার জন্য বা তাদের কিছুটা মুনাফা লাভের জন্য বলতে পারো। ওকে, তো এক্ষেত্রে তোমাদেরকে কি করণীয়, ঠিক আছে, কারণ এটা তো রুলস এর এগেনস্টে। তো এক্ষেত্রে কি করণীয়, দেখো প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে তুমি জাস্ট প্রথমত বলবে যে স্যার আমাদেরকে ডাব্লিউবিজেই বোর্ডের থেকে যে কাউন্সেলিং নোটিফিকেশনটা দিয়েছে আমাদের উদ্দেশ্যে, সেখানে এরকম কোথাও কিন্তু আপগ্রেডেশন ফিজের কিছু কথা কিন্তু মেনশন নেই। এবার হতে পারে আপনারা যেহেতু বোর্ডের আন্ডারে, তো হতে পারে আপনাদেরকে হয়তো কোনো পার্সোনালি কোনো নোটিফিকেশন দিয়েছে, তো একটু ওই নোটিফিকেশনটা যদি দেখান তো খুব ভালো হয়। ওকে, ফার্স্টলি এইভাবে তুমি ট্যাকেল করলে, যদি দেখো কথা শুনে তোমার উইথাউট ফিজে রাজি হয়ে গেল তো ভালো কথা। যদি না হয় তখন তুমি বলবে আচ্ছা স্যার ঠিক আছে আমি ফিজ দিতে রাজি রয়েছি, তবে কিন্তু স্যার আমি ফিজ যে পেমেন্ট করছি আমার কিন্তু প্রপার রিসিপ্ট লাগবে, কারণ আমি পেমেন্ট উইথাউট রিসিপ্ট তো আমি নেবো না, আমি তো পেমেন্ট করবো না, কারণ আমি বোর্ডের ওয়েবসাইটে যে 1000 টাকা পে করলাম আমি কিন্তু রিসিপ্ট পেয়েছি, আমি আপনাদের কলেজে যদি ভর্তি হই আপনারা আমাকে রিসিপ্ট দেবেন। তো এই যে টাকাটা নিচ্ছেন, যেহেতু বলছেন অফিসিয়াল রুলস, নিশ্চয়ই তাহলে তো আপনার রিসিপ্ট থাকবেই, সেটার কোনো তো ওটার ইয়ে হবে না, তো আমাকে কিন্তু রিসিপ্ট দিতে হবে। রিসিপ্ট না দিলে আমি কিন্তু টাকা দেবো না, বাট যদি আপনি রিসিপ্ট দেন আমি টাকা দিতে রাজি রয়েছে, কোনো সমস্যা নেই। দেখবে এখানে কিন্তু কিন্তু করবে, কারণ দিতে পারবে না তো, রুলস তো নেই, তারা দেবে কোথা থেকে। তো তুমি করলে এক্ষেত্রে একটু চাপ দিতে হবে, যদি হয়ে যায় ভালো কথা। তারপরেও যদি করে সেক্ষেত্রে বলবে আচ্ছা ঠিক আছে আমি রিসিপ্টের দিকেও গেলাম না, আমি স্যার আপনাকে যা টাকা চেয়েছেন আমি তার ডবল টাকা আমি দেবো, আপনাকে ডবল টাকা দেবো। কি করবেন আপনি, আপনি রিসিপ্ট যেহেতু দিচ্ছেন না, আপনি তাহলে আপনাদের কলেজের যে অফিসিয়াল প্যাড রয়েছে সেই প্যাডেতে আপনারা এই ম্যাটারটা লিখে দিন যে আপগ্রেডেশনের জন্য ডাব্লিউবিজেই জেনপাসের আপগ্রেডেশনের জন্য এত টাকা চাওয়া হয়, এটা অফিসিয়াল রুলস। এইরকম মানে ম্যাটারটা লিখে কলেজের প্রিন্সিপাল স্যারকে দিয়ে সইয়া স্ট্যাম্প দিয়ে আমাকে দিয়ে দিন, আমি আপনাকে ডবল টাকা দেবো, এখানে যে অ্যামাউন্ট লিখছেন তার ডবল আমি আপনাকে পে করবো, কিন্তু এখানে ওটা আপনি আমাকে লিখে দেন, আমি তারপর ওটা আমি বোর্ডের সাথে বা কোথায় কি করতে হয় সেটা আমি দেখবো, তো আপনি শুধু লিখে দিন। তো যে কোনো একটা আপনাকে করতে হবে, আপনি ফিস দাবি করবেন, আমিও তো আপনার থেকে বলতে পারি যে আমাকে আপনি ফিস দিন, আমি কলেজে এসেছি মানে আমার যাওয়া আসা ভাড়াটা আপনাকে দিতে হবে, বোর্ড থেকে বলেছে, বলতেই পারি, কিন্তু তো আমি তখনই চাইতে পারবো, মানে আপনি তখনই আমাকে বলতে পারবেন যখন আমি সেটা প্রপার কোনো নোটিফিকেশন দেখাবো বা রিসিপ্ট দেবো। তো সেরকম আপনি চাইলেই যে দিতে হবে তা তো নয়, আমি তো দিতে রাজিও হয়েছি, বাট আমার দুটো কন্ডিশন, হয় আমার রিসিপ্ট লাগবে কিংবা আমার ওরকম ডিক্লারেশন লাগবে যেখানে কলেজের অফিসিয়াল সই স্ট্যাম্প সবকিছু থাকবে, দুটোর একটা আমাকে দিতে হবে, আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনার একটা রিসিপ্ট দিতে হবে না। এইভাবে কিন্তু ট্যাকেল করতে হবে। হ্যাঁ অবভিয়াসলি এগুলো একটা হ্যারাসমেন্টের ব্যাপার রয়েছে, কিন্তু যদি কেউ না চাও আর কি টাকাটা দিতে, তো এইভাবে কিন্তু তোমরা চাইলে এগুলোকে ট্যাকেল করতে পারো, সেক্ষেত্রে তোমাদের টাকাটা নাও দিতে হতে পারে, এবার যারা অত শত চাও না তারা বাধ্য টাকা দিয়ে দেবে, কিছু আর করার নেই। তবে এগুলো কিন্তু প্রাইভেট কলেজ, তাও বেশ কিছু প্রাইভেট কলেজে ফেস করতে হতে পারে, সেক্ষেত্রে জানিয়ে রাখলাম। তো আপগ্রেডেশন ফিজের নিয়ে এই একটা প্রবলেম কিন্তু তোমাদের হতে পারে। তো দুটো প্রবলেম তোমাদের চলে গেল। নেক্সট যেটা প্রবলেম সেটা হচ্ছে আপগ্রেডেশন সংক্রান্ত, সব এই আপগ্রেডেশন নিয়ে, কারণ কি কলেজগুলো প্রাইভেট কলেজ, তারা এসেছে এখানে সত্যি কথা বলতে ব্যবসা করতে, তোমাদের পড়াতে কিন্তু আসেনি, ব্যবসা করতে এসেছে। তো তুমি যদি তাদের কলেজে ভর্তি না হয়ে আপগ্রেড করিয়ে অন্য কলেজ পেয়ে যাও, এই কলেজের লস হয়ে গেল, তো সেই এটা কিন্তু তারা চায় না। তুমি যদি কলেজে এসে বলো আমি অ্যাডমিশন নেবো, তোমার দেখবে এই সকল কোনো ঝামেলা হয়নি, ইভেন তুমি হয়তো কোনো ডকুমেন্টস তাদেরকে এখন দিতে পারছো না, বলবে যে ঠিক আছে কোনো সমস্যা নেই ওটা আমরা ম্যানেজ করে দেবো, তুমি পরে দিয়ে যাবে, টাকা দিয়ে দাও ভর্তি হয়ে যাও, এটাই দেখবে শুনতে পাবে। ঠিক আছে, অ্যাডমিশনের জন্য সব ছাড় আছে, কিন্তু আপগ্রেডেশন করলে বহুত প্রবলেম আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই দুটো প্রবলেম গেল। আরেকটা প্রবলেম যেটা সেটা হচ্ছে তুমি বললে স্যার আমি আপগ্রেডেশন করবো, ঠিক আছে, এবার দেখা গেল ওনারা কি করলো, তোমার ফর্মটা আপগ্রেডেশনের বদলে অ্যাডমিশনের ইয়ে দেখিয়ে দিল, বাট তুমি জানলে আমি তো আপগ্রেডেশন করেছি। তো এই যে একটা প্রবলেম কিন্তু হয়, এইটা তুমি কি করে বুঝবে, এটার জন্য আচ্ছা তুমি যাই কিছু করো না কেন, তুমি ভর্তি হও, তুমি ক্যাটাগরি চেঞ্জ করো, তোমার আপগ্রেডেশন হোক, তুমি যেটাই কাজ করো না কেন, তোমাকে কিন্তু একটা অফিসিয়ালি দুটো পেজের একটা কিন্তু মানে পেজ ওনারা তোমাকে দেবে কলেজ থেকে, ঠিক আছে, দুটো পেজ দেবে, সেই পেজের মধ্যে একদম সবার নিচ দিকে ফার্স্ট পেজের সবার নিচে অথবা সেকেন্ড পেজের সবার উপরে একটা উইলিংনেস বলে একটা সেকশন থাকবে, সেখানেতে একটা ওয়ার্ড লেখা থাকবে অ্যাকসেপ্ট অ্যান্ড উইলিং ফর পসিবল আপগ্রেডেশন ব্র্যাকেটে ইয়েস আপগ্রেডেশন, এই একটা কথা কিন্তু তোমার লেখা থাকবে। যদি তোমার আপগ্রেডেশনটা মানে হয় সাকসেসফুলি, মানে কাগজটা কলেজ তোমাকে দিল, তুমি কাগজটা ওই জিনিসটুকু শুধু দেখে নেবে যে এই ওয়ার্ডটা লেখা আছে কিনা, যদি লেখা থাকে তার মানে জানবে কলেজ কোনো এখানে ঘাবলা করেনি, তোমার অ্যাপ্লিকেশনটা আপগ্রেডেশনে দিয়ে দিয়েছে। কিন্তু যদি এই ওয়ার্ডটা লেখা না থাকে, এটার বদলে অন্য কিছু লেখা রয়েছে, মানে ইয়েস আপগ্রেডেশন কথাটা লেখা নেই, অন্য কিছু রয়েছে, তার মানে জানবে কলেজ এখানে কিন্তু ঘাবলা করে দিয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমার কি লেখা রয়েছে সেটার উপর সেই মতন তোমাকে ওটা আর কি ইয়ে করতে হবে। বোর্ডের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, হেল্পলাইন ফোন করবে, কলেজের নামে রিপোর্ট করবে, এন্ড ঝামেলা কিন্তু একটা ক্রিয়েট তুমি করতে পারো, যেটা কিন্তু লিগাল। ঠিক আছে, কারণ এরকম কোনো নিয়ম নেই, তুমি যা বলছো তার উল্টো তারা করেছে। ওকে, তো এইটা একটু দেখে নেবে। আরেকটা সেটা এই যে কাগজটার কথা বললাম, এই কাগজটা কিন্তু ইচ এন্ড এভরি স্টুডেন্ট, তুমি যেটাই করো না কোনো, অ্যাডমিশন নাও, ক্যাটাগরি চেঞ্জ করো, যাই করো, তুমি কাগজটা কিন্তু নিয়ে আসবে। অনেক কলেজ আছে যারা কিন্তু কাগজটা দেয় না, তো তোমার দায়িত্ব তুমি চেয়ে নেবে যে স্যার আমি যে এটা করলাম আমার আউটকাম ডকুমেন্টস কোথায়, আউটকাম ওয়ার্ডটা ইউজ করবে। ঠিক আছে, আউটকাম ডকুমেন্টসটা স্যার আমার কোথায় বলে, যদি ওনারা
দিয়ে দেয় তো ভালো কথা, যদি না দেয় ওনাদের কাছে বসে, অন্য স্টুডেন্ট লাইনে আছে থাক, তাতে তোমার কিছু এসে যায় না, আগে তোমার কাজ, তুমি যেহেতু এখন তাদের সামনে বসে রয়েছো, তুমি ওনাদের সামনে তোমার পোর্টাল খুলবে, জেনপাসের পোর্টাল খুলবে, পোর্টাল খুলে আইডি পাসওয়ার্ড লগ ইন করবে, লগ ইন করার পর একদম সাইডে যেখানে সিট অ্যালটমেন্ট রেজাল্ট দেখলে তার ঠিক নিচটাতে দেখবে ভিউ অ্যান্ড ডাউনলোড ডকুমেন্টস এর একটা সেকশন আছে, সেখানে ক্লিক করবে, ক্লিক করলে ওইখানেতে তোমাদের আউটকাম ডকুমেন্টস রাউন্ড 1 এর সেটা কিন্তু একটা পাবে, ক্লিক করে ডাউনলোড করবে, ডাউনলোড করে সেকেন্ড পেজে চেক করে নেবে ওই যে কথাটা বললাম সেই লেখাটা আছে কিনা, যদি দেখো আছে বাস ঠিক আছে, ওরা ডকুমেন্টসটা না দিলেও তোমার কিছু এসে যাবে না, তুমি চলে আসবে। বাট যদি দেখো খুলে যদি দেখো যে ওখানে লেখা নেই, বাস যেটা বললাম সেই মতন কিন্তু তোমরা করবে। ওকে, সো এই একটা প্রবলেম তোমাদের চলে গেল। আর যারা ক্যাটাগরি চেঞ্জ করবে তাদের ক্ষেত্রে কি লেখা থাকবে, তাদের ক্ষেত্রে ওই জায়গাটাতে লেখা থাকবে সিট ক্যান্সেলড রিমার্কসের জায়গাটাতে, আর উইলিংনেসে লেখা থাকবে যে তোমার ক্যাটাগরি যে চেঞ্জটা হয়েছে, যে ফ্রম এই ক্যাটাগরি চেঞ্জ ফ্রম তোমার ক্যাটাগরি যেটা ছিল সেটা টু ওপেন, এরকম বলে লেখা থাকবে, মেনশন থাকবে এবং সিটটা ক্যান্সেল থাকবে। আর যারা অ্যাডমিশন নেবে তাদের উইলিংনেস সেকশনে লেখা থাকবে অ্যাকসেপ্ট এন্ড ফ্রিজিং, ব্র্যাকেটে বোধহয় নো আপগ্রেডেশন সামথিং লেখা থাকে, ঠিক আছে, তো এই ব্যাপারটা লেখা থাকে। বাট আপগ্রেডেশন যারা করবে তাদের জন্য কিন্তু অ্যাকসেপ্ট এন্ড উইলিংনেস ফর পসিবল আপগ্রেডেশন, ব্র্যাকেটে ইয়েস আপগ্রেডেশন, এই ব্যাপারটা কিন্তু লেখা থাকবে, এটা কিন্তু অবশ্যই চেক করে নেবে। ওকে, তো এই হচ্ছে তিনটে একটা ট্র্যাপ বা স্ক্যাম বা যাই বলো না কেন সেটা। আরেকটা আছে, সেটা হচ্ছে তোমরা যখন আপগ্রেডেশন করাতে যাবে, তখন কিন্তু বেশ কিছু ওরা ঢপ মারবে। কিরকম ঢপ ঠিক না, ব্রেন ওয়াশিং বলতে পারো, ঢপ ঠিকই, বাট ঢপের পাশাপাশি সেটা ব্রেন ওয়াশিং এর জন্য ঢপ। কিরকম, তারা বলবে তুমি যদি আপগ্রেড করো তুমি কিন্তু আর নতুন অন্য কোনো কলেজ পাবে না, এটা একটা বলবে। সেকেন্ড বলতে পারে তুমি যদি আপগ্রেড করো তুমি আমাদের আর এই কলেজটা ফেরত পাবে না এবং নতুন কলেজও পাবে না, বলতে পারে। থার্ড বলতে পারে তুমি যদি আপগ্রেড করো, যদি অন্য কোনো কলেজ না পাও এই কলেজটা আর ফেরত পাবে না, এটা একটা বলতে পারে। আবার আরেকটা বলতে পারে যে তুমি যদি আপগ্রেড করো এবং তোমার যদি অন্য কলেজ না আসে তখন তুমি কিন্তু আর এই সিটটাতে ভর্তি হতে পারবে না, আমরা তোমাদেরকে ভর্তি আর নেবো না, এইরকম বেশ কিছু কথাবার্তা বলতে পারে। এবার যারা যে সমস্ত স্টুডেন্টরা গার্জেন আরে নিয়ে যাচ্ছ, তোমরা গার্জেনদেরকে আগে থেকে এগুলো জানিয়েই নিয়ে যাবে, কারণ ওখানেতে বসে তুমি এগুলো ডিসকাস করতে পারবে না। ডিসকাস করা মানে ওরা বুঝতে পারবে যে আচ্ছা আমরা যে জিনিসটা করতে চাইছিলাম ভয় খাওয়ানো, সেটা এরা খেয়েছে, তো আরো বেশ কিছু জোরদার কিছু বলবে, দেন তুমি ভর্তি হয়ে যাবে টুকুস করে, যেটা ওদের আলটিমেটলি গোল, যেটা কি বললাম সেটা। তো ওই জন্য আগে থেকে তোমরা এই জিনিসগুলো বাড়িতে জানিয়ে রাখবে, গার্জেনদেরকে যাদেরকে নিয়ে যাচ্ছ জানিয়ে রাখবে যে এখানে এই জিনিস ফেস করতে হতে পারে, বাট এগুলো কিন্তু একটাও সত্যি নয়, চাইলে এই ভিডিওটা দেখাতে পারো, আমি তো সবই বলেই দিচ্ছি। তো জানিয়ে রাখবে যে এগুলোর একটা জিনিসও কিন্তু সত্যি নয়, এগুলো পুরোটাই হচ্ছে ঢপ, শুধুমাত্র তোমাকে অ্যাডমিশন করানোর জন্য। এই রিজনের জন্য না, যদি 100টা স্টুডেন্ট আপগ্রেডেশনের জন্য যায়, 60টার মতন স্টুডেন্ট হয়তো আপগ্রেড করিয়ে ফিরে আসে, বাকি 40টা কিন্তু ভর্তি হয়ে যায়, এগুলো মানে নিতে পারে না, এন্ড দেন বলে আচ্ছা তাহলে ভর্তি হয়ে যায়, ভয় খেয়ে পড়ে। তো আর মুখের ফেসিয়াল এক্সপ্রেশন থেকে বোঝা যাবে যে তুমি ভয় পাচ্ছ কি পাওনি, সেই মতন ওরা আরো সেটা ডোজটা বাড়াবে। তো এই একটা কথা তো কান দেওয়ার দরকার নেই, যেটা অফিসিয়াল রুল সেটা রুলস, এবং রুলস এর অ্যাকর্ডিং আপগ্রেডেশন তুমি যদি করাও, তোমার নতুন কলেজ যদি আসে সেক্ষেত্রে পুরোনোটা ক্যান্সেল হয়ে যাবে, এটা একদিক দিয়ে ঠিক। বাট যদি নতুন না আসে তুমি আগেরটাই ফেরত পাবে, এবং সেক্ষেত্রে কলেজ ভর্তি নিতে বাধ্য কলেজ, ঠিক আছে। এবং কলেজের আর মনেও থাকবে না যে কাকে আমি বলেছিলাম ভর্তি নেবো না। আর সেকেন্ড থিং, কলেজের তো মোটিভ অ্যাডমিশন নেওয়া, তুমি নেক্সট রাউন্ডে যাচ্ছ ভর্তি হওয়ার জন্য, তো ওরা তো এমনিই নিয়ে নেবে, তোমাকে আর কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, ঠিক আছে। তো এই কয়েকটা জিনিস কিন্তু তোমাদেরকে ফেস করতে হতে পারে, এগুলো আগে থেকে একটু জানিয়ে শুনিয়ে নিয়ে যাবে। অ্যান্ড বাকি যা যা কিছু বললাম এগুলোর উপরেও একটু কিন্তু ঠিকঠাক দেখে শুনে সমস্ত কিছু কাজকর্মগুলো করবে। ওকে, তো এই হচ্ছে বেশ কিছু ব্যাপার, তবে এগুলো যা কিছু বললাম সব হচ্ছে প্রাইভেট গুলোর জন্য, গভর্নমেন্ট এমন কিছু সেরকম প্রবলেম কিন্তু করে না। ওকে, সো যাই হোক, এই হচ্ছে তোমাদের ব্যাপার স্যাপার যাবতীয় যা রাউন্ড 1 এর। আশা রাখছি রাউন্ড 1 সম্পর্কিত আর সেরকম কোনো কিছু ডাউট কোয়ারিজ তোমাদের নেই। যদি এর পরেও ডাউটস কিছু থেকে থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে অবশ্যই, ঠিক আছে। আর চেষ্টা করবে যারা ভেরিফিকেশনে যাচ্ছ, সেটা অ্যাডমিশন হোক বা আপগ্রেডেশন হোক, 14 তারিখের মধ্যে চলে যাওয়ার, 15-16টাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর আপগ্রেডেশনের জন্য কি ডকুমেন্টস লাগবে, অ্যাডমিশনের জন্য সব ওই গুগল ড্রাইভটার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো ওই ছিল আর কি মোটামুটি তোমাদের ওভারঅল ডিসকাশন। আর লাস্টলি আবারও জানিয়ে রাখি যে যদি কেউ ইন্টারেস্টেড থাকো, হয়তো এই রাউন্ডে সেরকম চয়েস ফিলিং করতে পারোনি, অ্যালটমেন্ট পাওনি, বা অ্যালটমেন্ট পেয়েছো কিন্তু সেরকম স্যাটিসফাইড নয়, এর থেকে আরো বেটার হয়তো পেয়ে যেতে, মানে এরকম সিনারিও আর কি রয়েছে। তো সেক্ষেত্রে চাইলে আমাদের পেড কাউন্সিলিং সাপোর্টে এনরোল করতে পারো ফর রাউন্ড 2 অ্যান্ড রাউন্ড 3 জন্য, যেটার প্রাইস রয়েছে অনলি 250 রুপিস। অ্যান্ড যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো তো এনরোল করতে পারো। এতে কি হবে, আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি কল করে নেবো, কল করে তোমাদের র্যাঙ্ক, তোমাদের যা যা রিকোয়ারমেন্ট সমস্ত কিছু শুনে আর পরে সমস্ত কিছু ব্যাপার সেটা দেখে আমি তোমাদের লিস্ট বানিয়ে দেবো, প্রেফারেন্স লিস্ট, যেটার অ্যাকর্ডিং তুমি বেস্ট কলেজ কিন্তু পেয়ে যাবে তোমার রিকোয়ারমেন্টস অ্যাকর্ডিং। ওকে, তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো এনরোল করতে পারো, স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা একটা গুগল ফর্মের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে বা ভিডিওর প্রথম পিন কমেন্টে পেয়ে যাবে। গুগল ফর্মটা ওপেন করে ফর্মটা জাস্ট ফিল করে দিও, তোমার কয়েকটা ডিটেলস দিয়ে, এন্ড ওখানে পেমেন্টের জন্য কিউআর বাগেরা দেওয়া আছে, পেমেন্ট করে সাবমিট করে দিলে আমি তোমাদেরকে কন্ট্যাক্ট কিন্তু করে নেবো। ওকে, এবং এটার থ্রুতে তুমি রাউন্ড 2 এবং ইনকেস রাউন্ড 3 তেও যদি তুমি আবার নতুন করে কিছু করতে চাও চয়েস ফিলিং বাগেরা, সেটারও কিন্তু তুমি এটার মধ্যে ইনক্লুড পাবে। ওকে, তো কোনো অসুবিধার কিছু নেই, যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকো তো চাইলে এনরোল কিন্তু করতে পারো। ওকে, সো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।